অ্যাস্ট্রো দিশা। এর আগে আমি প্রেডিকশন করেছিলাম যে শনি ডাইরেক্ট হওয়ার পরে কোন লগ্নের ক্ষেত্রে ঠিক কি রকম ফল পেতে চলেছেন। তার মধ্যে দুটো টপিকস আমরা বলেছিলাম। একটা হলো যে যাদের ভাগ্য খুব ভালোভাবে মুভ হতে চলেছে, এবং আর একটা যাদেরকে একটু স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু সেখানে সময়সীমা বলা হয়নি এই কারণ কি, সময়সীমা যেহেতু ডিসেম্বর শেষ হতে চলেছে এবং জানুয়ারি 1 তারিখ থেকে আবার নতুন বছর শুরু হচ্ছে, ইংরাজি নববর্ষ। তো এই বর্ষে আমরা সকলেই উৎসুক থাকে যে আগামী বছরটা বা কামিং ইয়ারটা কেমন যাবে, আর এটা জানার জন্য আমাদের প্রেডিকশন করতেই হয়। কারণ কি, একটা আভাস বা ইঙ্গিত যদি না পাই তাহলে অ্যাস্ট্রোলজি দেখছি কেন বা পড়ছি কেন বা জানছি কেন। যদি আগে থেকে আভাস পাওয়া যায় যে আমার ঠিক এই বছরটা এইভাবে চলতে পারে বা চলতে চলেছে, তো তাতে একটু সাবধানতা বা একটু সতর্ক হওয়ার খুব জরুরি হয়ে পড়ে। যদি সময় কিছু এগেনস্টে থাকে, এমনকি যদি ভালো সময়ও থাকে, তাহলেও মানুষকে সতর্কভাবে পা ফেলতে হবে, এবং সেটাই সকলের জন্য ভালো হয়। তো অনেকের ডিমান্ড এটাও রয়েছে যে আপনি বলেছেন লগ্ন হিসেবে ফল বলবেন। হ্যাঁ, আজকে আমি লগ্ন হিসেবেই ফল বলবো, এবং সেই সঙ্গে আরো যেটা বলছি যে দশা অনুসারেই ফল বলবো। অর্থাৎ সমস্ত প্ল্যানেটের এক একটা নির্দিষ্ট দশা আছে। আমরা যখন প্রেডিকশন গতানুগতিকতে করা হয় তখন দেখবেন বড় বড় প্ল্যানেট গুলোকে ধরে নেওয়া হয়, যেমন শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু, এই পর্যন্ত। কিন্তু তাতে কি হয়, ভাগ্য প্রত্যেকেরটা মিলবে না এই কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনাদের বা আমাদের যার যা দশা চলছে, সেই দশাই তো আমাদের জীবনকে পরিচালিত করবে বা পরিচালিত করে চলেছে। তো দশা অনুসারে সেই প্ল্যানেটটা কি মুভমেন্টে আছে, অর্থাৎ গোচরে তার কি স্থান, এবং সেই অনুসারে সে কি রেজাল্ট ক্যারি করছে, সেইটার একটা আভাস কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা যার বৃহস্পতির দশা, যার রবির দশা, যার মঙ্গলের দশা, যার রাহুর দশা, যাবতীয় যে কোনো প্ল্যানেটের দশা, আপনি আপনার রেজাল্টটা আপনার দশা অনুসারে শুনবেন। তাতে সম্পূর্ণ হবে না, সম্পূর্ণ হয় না, কিন্তু অনেকটাই কাছাকাছি যাবে বলে আমি আশা রাখি, এবং এটা আপনাদের লাইফস্টাইলে বা জীবনধারাতে অনেক বেশি সহযোগিতা করবে বলে এটুকু বিশ্বাস রাখি। শুরু করি আজকেরটা। প্রথমে শুরু করি তুলা লগ্ন। প্রত্যেকেই যখনই শুরু করে মেষ থেকে শুরু করে। এবারে এই মেষ থেকে যেতে যেতে প্রায়শই দেখা যায় যে মিনে পৌঁছতে পৌঁছতে বছর শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মনে হয় যে পেছনের দিকে, অর্থাৎ 11তম বা 12তম যে ঘরগুলো, মিন, কুম্ভ, এগুলো যেন যারা পেয়েছে, যেসব লগ্ন, যাদের লগ্ন, তারা যেন কোনো অপরাধ করেছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা তুলা থেকে শুরু করব। তো আজকে আমরা তুলা লগ্নর ব্যাপারে আলোচনা করব। তুলা লগ্ন 2025 সাল শুরু হবে, তাতে কেমন রেজাল্ট পেতে চলেছে প্রত্যেকটি লগ্ন আজকে আমরা তুলা করছি। এবারে প্রত্যেকটি দশা এবং অন্তর্দশা যাদের রানিং, তারা ঠিক সেই জায়গাটুকু ভালোভাবে শুনবেন যেটুকু আপনাদের রানিং দশা এবং অন্তর্দশা চলছে সেই হিসেবে। প্রথমেই আছি সবচেয়ে বড় প্ল্যানেট, যেটা শনি। এর আগে আমি যখন প্রেডিকশন করেছিলাম, শনির দশা বা অন্তর্দশা যাদের চলছিল, যখন শনি ডাইরেক্ট হলেন, তখন শনি কিন্তু ছিলেন রাহুতে, অর্থাৎ রাহুর নক্ষত্রে। 1 তারিখে উনি কিন্তু থাকছেন বৃহস্পতির নক্ষত্রে। অর্থাৎ আগের যে প্রেডিকশন ছিল শনি ডাইরেক্ট হওয়ার পর, সেই প্রেডিকশন কিন্তু 1 তারিখে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 তারিখ থেকে শনি প্রায় 1 বছর মতো অবস্থান করবেন কিন্তু সেই বৃহস্পতির নক্ষত্রে। আর এই বৃহস্পতির নক্ষত্র থাকাকালীন শনির রেজাল্ট কিন্তু দু ধরনের হবে। প্রথমত, বৃহস্পতির নক্ষত্র কিছুটা আছে মিনের ঘরে এবং কিছুটা আছে কুম্ভের ঘরে। কুম্ভের ঘর পেরোতে পেরোতে প্রায় বছরের মাঝখান টপকে যাবে। তো সেই পর্যন্ত শনি কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছে সে হলো বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি এখন রেট্রোগ্রেড পজিশনে আছে, অর্থাৎ বক্রী অবস্থায় আছে। কোথায় আছে বৃহস্পতি? এখন আছে সম্ভবত বৃষতে। বৃষ মানে, এবারে তুলা যদি লগ্ন হয় আপনার,
এবং দশা বা অন্তর্দশা যদি শনির চলে, তাহলে ফলগুলো দেখুন। শনি তুলা থেকে শনি হলো চতুর্থ এবং পঞ্চমপতির মালিক এবং বসে রয়েছেন পঞ্চমেই, অর্থাৎ চতুর্থ পঞ্চম স্ট্রংলি সিগনিফাই করছে। 4 এবং 5 এই দুটি ঘরের ফল শনি আপনাকে দেবে। আবার শনি বসে রয়েছে কোথায় না বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে বৃষ, অর্থাৎ অষ্টমের ফল দেবে। এবং বৃহস্পতির নিজের দুটো ঘর আছে, সে দুটো কি কি? তৃতীয় এবং তৃতীয় কেন? ধনু, অর্থাৎ তুলা বৃশ্চিক ধনু, ধনু হল তৃতীয় এবং ষষ্ঠ মিন। তার মানে টোটাল 3, 4, 5, 6 এবং 8 এই ফলগুলো শনির জাতক, অর্থাৎ শনির দশা বা অন্তর্দশা যাদের চলছে, ভালো করে শুনবেন, শনির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে যে রেজাল্টটা হতে চলেছে 1 তারিখ থেকে, সেটা হলো এইরূপ। যেহেতু 3, 4, 5, 6 এবং অষ্টমের সাথে যুক্ত আছে, কি কি হবে জীবনে, কি কি ঘটতে চলেছে? 3, 6 অর্থাৎ কারেজ বৃদ্ধি পাবে। যে কারেজটা কন্টিনিউ আপনি করেছেন সেটা আরো বৃদ্ধি পাবে, কারেজ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এটা যেমন ভালো হলো যে কারেজ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আরো যে 5, 8 যেটা এই কানেকশনটা কিন্তু আবার খারাপ হয়ে গেল। অর্থাৎ 5, 8 বলতে আপনার দ্বারা অপোনেন্ট গেইন করবে, আপনি কিন্তু গেইনিং পজিশনে থাকবেন না। ফলে আর্থিক দেওয়া নেওয়া বা সামাজিক বা যে কোনো ক্ষেত্রে, অফিসিয়ালি সমস্ত ক্ষেত্রে আপনার সাবধানতা অবশ্যই মেনটেন করা উচিত। কারণ কি, যেহেতু পঞ্চম এবং অষ্টম রয়েছে, সুতরাং আপনাকে সাবধান হতেই হবে, না হলে কিন্তু আপনি ঠকবেন, পদে পদে ঠকবেন। চতুর্থ এবং অষ্টম অর্থাৎ 4 এবং 8 কানেকশন হওয়ার জন্য ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু আপনার থাকলো। 3, 8 অর্থাৎ মেন্টাল টেনশন, এটা আপনার কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ অষ্টম যখনই যুক্ত হয়ে গেল, সেই সঙ্গে 3, 8 মানসিক টেনশন, 4, 8 আপনার অ্যাক্সিডেন্টাল যোগ বা গৃহ সুখে বিঘ্ন, সুখের ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। বা আপনার যেহেতু শনি আছে, সেহেতু কোনো সম্পত্তি বিষয়ক কোনো ঝামেলার মধ্যে আপনি জড়াতে পারেন। সেই সঙ্গে 5, 8 অর্থাৎ আর্থিক সামাজিক সমস্ত রকম লস হতে পারে। লস হবে না, কিন্তু আপনি কিন্তু সামান্যভাবে হলেও বিঘ্নিত হতে হবে আপনাকে। এবং সেই সঙ্গে 6, 8 অর্থাৎ ধার দেনার মধ্যেও জড়িয়ে যাওয়ার খানিকটা চান্স থাকছে। ফলে মোটের উপর যদি বলি যে শনির দশা বা মহাদশা যাদের চলছে এবং যাদের বার্থ চার্টে শনি খুব একটা ভালো ফল ক্যারি করতে চাইছিল না, তাদের ক্ষেত্রে এটা অবধারিতভাবে জেনে রাখুন, খুব সাবধানে পা ফেলতে হবে এবং খুব বুঝে সুঝে এগোতে হবে। 2025-এর প্রথম থেকে প্রায় মাঝামাঝি টপকে যাবে, তারপর যখন আবার ঘর চেঞ্জ করবে তখন আমি আবার বলে দেবো। যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকতে হবে এবং মেপে পা ফেলতে হবে। আছি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির যাদের মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে। 1 জানুয়ারি থেকে বৃহস্পতি রেট্রোগেট আছেন এবং বৃহস্পতি বসে রয়েছেন বৃষতে। তুলা লগ্নের ক্ষেত্রে যেটা অষ্টম, অর্থাৎ সমস্যা একটু থাকবেই। সেই সঙ্গে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছেন, চন্দ্র বসে রয়েছে মকরে, অর্থাৎ আবার চন্দ্রের নিজের ঘর হলো কর্কট, অর্থাৎ দশম স্থান। তার মানে সেই হিসেবে তুলা লগ্ন থেকে যে কানেকশন গুলো আমরা পাচ্ছি সেটা হলো 3, 6, 4, 8 এবং 10। কিভাবে না, চন্দ্র জুপিটার 3, 8 এবং 6 এবং চন্দ্র 4 এবং 10 কে সিগনিফাই করছে। তাহলে এই ঘরগুলো যখন আমরা পেলাম, তাহলে সেক্ষেত্রে ওই বলা যায় যে 3, 6 মানে আপনার কারেজ বৃদ্ধি পেল, 4, 8 মানে আপনার শারীরিক যত্ন নেওয়া উচিত, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। 4, 6 এটা খুবই ভালো, অর্থাৎ আপনি সুখের বৃদ্ধি ঘটবে এবং সেই সঙ্গে সম্পদ বৃদ্ধি ঘটার একটা প্রবল যোগ রয়েছে। কোন রকম ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে আপনি জড়িত হতে পারবেন, তবে সেটা বৃহস্পতি যখন ডাইরেক্ট হবে তখন সেই সম্ভাবনাটা হবে। এখন প্রস্তুতি নিতেই পারেন, কিন্তু এখন হওয়ার সম্ভাবনা নেই। যদি নয় বৃহস্পতি যখনই ডাইরেক্ট হবে তখনই এই সম্ভাবনা উজ্জ্বল হবে। কোন রকম ম্যানুফ্যাকচারিং বিজনেস হতে পারে এবং একাধিক বিজনেস বা একাধিক ইনকামের সাথে আপনার যোগাযোগ হতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনাকে আমি সাবধান করব, সেটা হলো আপনার লিকুইড মানি, অর্থাৎ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে খুব একটা যোগ দেখছি না। এবং সেই সঙ্গে একাদশ যেহেতু এই মুহূর্তে উপস্থিত নেই, সুতরাং ফ্রুটফুল রেজাল্ট পেতে গেলে একটু সমস্যা আছে।
একটু বুঝে শুনে পা ফেলতেই হবে। 3-8 মেন্টাল টেনশন কিন্তু বৃদ্ধি পাবে 3-8-10, অর্থাৎ আপনারা সবসময় মেন্টাল টেনশনে থাকবেন এই সময়টা, যে বিভিন্ন কারণে একটার পর একটা ইস্যু আপনাদের সামনে চলে আসবে টেনশন নেওয়ার জন্য। কিন্তু তা সত্ত্বেও বলবো যে মোটের উপর আপনাকে একটু সাবধানে পা ফেললে, বৃহস্পতি ডাইরেক্ট হলে তখন অনেক সমস্যার সমাধান মিটে যাবে এবং আরো ভালো হবে। এবার শুরু করব রাহু, ভীষণ কনফিউশনাল প্ল্যানেট, সমস্ত ব্যাপারে কনফিউশন তৈরি করার মাস্টারপিস। কেন? কারণ কি, রাহু এবং কেতু এদের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ফিজিক্যাল বডি কিছু নেই, ছায়াগ্রহ। এবারে এদের ক্ষেত্রে ছায়াগ্রহ কখন কার রেজাল্ট দিয়ে বেরিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। তো তার মধ্যেও একটা ক্যালকুলেশন থাকে। রাহু কেতু রুলিং সম্পর্কে এর আগে বলেছি। এখন যেটা আমরা দেখছি যে রাহু বসে রয়েছে ষষ্ঠ ভাবে, অর্থাৎ মিনের ঘরে, এবং রাহু মিনের ঘরে বসে থাকার জন্য জুপিটারের পুরো রেজাল্টটা ক্যারি করবে, অর্থাৎ 3-6 রেজাল্ট দেবে। এবং শনির নক্ষত্রে বসে রয়েছে, শনির নক্ষত্রে বসে থাকার জন্য যেটা হলো 4-5-এর রেজাল্ট পাওয়া যাবে। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমে রয়েছে, রাহু সেই অষ্টমের রেজাল্টটাও ক্যারি করবে। এবং রাহুর অপোজিটে কেতু সবসময় বসে থাকে 180 ডিগ্রিতে, তাহলে সেই রেজাল্টটাও, কারণ কি অ্যাসপেক্টের রেজাল্টও রাহু বা কেতু ক্যারি করে, সুতরাং 12 রেজাল্টও পাওয়া যাবে। তাহলে টোটাল ঘর কি কি হলো? 4-5-3-6-8-12, অর্থাৎ 3-4-5-6-8-12। তাহলে এক্ষেত্রে রেজাল্ট কি আসবে? দেখুন কয়েকটা জিনিস বলেন, সেটা হলো 5-8-12, 5-8-12 এই কম্বিনেশনে যখনই রেজাল্ট আসবে এটা কিন্তু ভালো হবে না। কারণ কি 5-8-12 যদি দশা অন্তর্দশা দুটোই সিগনিফাই করে দেয়, বা তার সঙ্গে প্রত্যন্ত যদি সিগনিফাই করে দেয়, তাহলে ভিগরির দশা হয়ে যায়, অর্থাৎ ভীষণভাবে আর্থিক ক্ষতি, সম্মানহানি, সমস্ত দিক দিয়ে সমস্যা, বহুল একটা জীবন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই সঙ্গে 6 থাকার জন্য এবং 3-4-6 থাকার জন্য বলা যেতে পারে যে কিছু সুখ, কিছু সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 4-8-12, অর্থাৎ 3-এও যুক্ত আছে, অর্থাৎ আপনাদের এখন রাহুর দশা 3-8-12, সেই সঙ্গে 4 আছে, অর্থাৎ রাস্তাঘাটে যখনই আপনারা যাবেন খুব সাবধানে যাতায়াত করুন। অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল, অর্থাৎ এই বছরটা বলতে রাহু যতদিন শনির নক্ষত্রে অবস্থান করছে, যখনই অবস্থান চেঞ্জ করবেন আমি কিন্তু বলে দেবো। এই মুহূর্তে আমি বলবো না, কারণ কি ক্যালকুলেশন আমি এই মুহূর্তে করে প্রিপেয়ার হইনি, তবে আমি বলে দেবো যে রাহু যখনই এই মুহূর্তটা, এই সময় যেটা পাস করছেন, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন। বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, অনেকেই হয়তো অলরেডি ফেস করে ফেলেছেন। অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল, কারণ কি 4-8-12 যুক্ত আছে, ফলে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল রয়েছে। হসপিটালাইজেশন বা ছোটখাটো ভ্রমণ বা ঘরের বাইরে সময় কাটানোকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে। এমনকি যারা কোনো ধরনের যোগাযোগ বা বিভিন্ন কারণে, রাহুর পাঠ তো 8-12 এর সাথে যুক্ত, 3-র সাথে যুক্ত, অর্থাৎ জেল বা পুলিশি ঝুট ঝামেলার মধ্যেও আপনাদের পড়ে থাকতে হতে পারে বা পড়তে পারেন। এদিক দিয়ে আপনারা সাবধান থাকবেন। বাকিটা রাহু যখন ঘর চেঞ্জ করবে আমি বলবো। এই পর্যন্ত আপনারা খেয়াল রাখুন, আসছি পরের দশা অন্তর্দশায়। এবারে আসি কেতু, অর্থাৎ কেতুর দশা এবং মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তারাই দেখবেন। তারা কারা? যাদের তুলা লগ্ন থেকে এখন কেতুর অবস্থান হচ্ছে মার্কারিতে, অর্থাৎ দ্বাদশ ঘরে কন্যাতে। তার মানে মার্কারি রেজাল্ট কেতু দেবে, এবং কেতু বসে রয়েছে রবি নক্ষত্রে, রবি রেজাল্ট কেতু দেবে। এবং কেতু অ্যাসপেক্টেড বাই জুপিটার বেশ টরাস, অর্থাৎ থেকে বৃষ থেকে পঞ্চম দৃষ্টিতে কেতুকে দেখছে। আমরা জানি রাহু কেতু সবসময় যাদের দৃষ্টি তাদের উপর থাকে, সে রেজাল্টও তারা দিয়ে থাকে। তো এখানে বৃহস্পতির রেজাল্ট দিলে বৃহস্পতি 3-6 এবং 8, 3-6 এবং 8-এর রেজাল্ট দেবে তুলা লগ্ন থেকে। আবার রবি একাদশের মালিক, কারণ কি রবির ঘর যেটা সেটা সিংহ এখানে একাদশের মালিক, এবং রবি অবস্থান করছেন তৃতীয়তে। তো আবার তৃতীয় এলো, কিন্তু একাদশ যুক্ত হলো।
এবারে সেই সঙ্গে যেটা রয়েছে সেটা হলো মার্কারি। মার্কারি দ্বাদশের মালিক এবং মার্কারি বসে রয়েছে দ্বিতীয়তে 2। তার মানে টোটাল যেটা ঘর এলো যে 2, 11, 12, 6, 8, 9, 2, অর্থাৎ 2, 3, 2, 3, 6, 8, 9, 11, 12। তাহলে কি রেজাল্ট হতে পারে? খুব চমকপ্রদ। এখানে আমরা পেলাম এই 4 নম্বর প্রেডিকশনে এসে দেখছি যে একাদশের সাথে লিঙ্কটা হলো, অর্থাৎ কেতু যাদের মহাদশা বা অন্তর্দশা কেতু চলছে তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু অনলি তুলা, কারণ আজকের বিচার হলো তুলা লগ্ন। আমরা 12টা লগ্নে বিচার করব, কিন্তু আজকে তুলা লগ্ন। তো তুলা লগ্নের ক্ষেত্রে একাদশ হওয়ার জন্য আমরা কি রেজাল্ট পাবো? দেখুন 3, 9, 12, অর্থাৎ বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনো ভ্রমণ স্থানে যাওয়ার যোগ প্রবল, এবং সেখানে গিয়ে তার আশা পূরণ ঘটবে এটুকু ধরে নেওয়া যায়। কারণ কি একাদশ আছে, যে কোনো কাজের ক্ষেত্রে একাদশ থাকা মানে একটা আশা পূরণ ঘটবে, অর্থাৎ ডিজায়ারের ফুলফিলমেন্ট আসবে। সেখানে 3 যেহেতু 3 আছে, 6 আছে, সেহেতু যারা খেলাধুলো করেন বা খেলাধুলোর সাথে যুক্ত আছেন বা এই ধরনের কোন রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সাফল্যের যোগ আছে। এবং 3, 9, 12 থাকার জন্য বিদেশ ভ্রমণ পর্যন্ত যোগ আছে। দ্বিতীয় ঘর ভাইব্রেট করছে, অর্থাৎ 2, 6, 11, অর্থাৎ এই সময় আপনার ইমেন্স ওয়েলথ অর্থাৎ প্রচুর উপার্জনের যোগ আসছে। এবং কমিউনিকেটিং 3, 9, 11 তো কমিউনিকেটিং যে ধরনের কাজগুলো যারা করছেন এখন, কমিউনিকেটিং বিজনেস এনি টাইপ অফ, যেমন সেলস এর কাজ বা যারা কম্পিউটার মানে বিভিন্ন অনলাইন অফলাইন বা এই ধরনের কমিউনিকেটিং যে কাজগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় চলছে, কোনো সন্দেহ নেই। অর্থ উপার্জনও বাড়ছে এবং সমস্ত হচ্ছে। তবে একটু সাবধান হতে হবে, এই সময় 6, 8 যুক্ত থাকার জন্য কোনো ধরনের ইলিগাল কাজের প্রলোভন আপনাদের সামনে আসতে পারে, সেক্ষেত্রে সাবধানে পা ফেলা একটু জরুরি। নইলে কিন্তু 12 আছে, অর্থাৎ সেক্ষেত্রে হানিও ঘটতে পারে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ যেমন আছে তেমনি একাদশও আছে। ইউজ কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে আপনাদের বলবো যে যাদের কেতুর দশা বা মহাদশা চলছে তারা নিজেদের ঠিকুজিটা একটু দেখে নিন যে আপনাদের নাতাল চাটে কেতু কি রেজাল্ট দেবে বলেছিল। কারণ কি এটা গোচরের ফল। নাতাল চাটে যদি কেতু ভালো রেজাল্ট ক্যারি করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পেতে থাকবেন। আর যদি নাতাল চাটে খারাপ অবস্থায় অবস্থান করে তাহলেও বলবো যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ফ্রুটফুল, অর্থাৎ আপনারা চেষ্টা করুন এই সময়টাকে কাজে লাগানোর, তাহলেই প্রেডিকশন সার্থক হবে। আসছি পরের দশা বা অন্তর্দশায়। আমরা 4টে বড় প্ল্যানেট বলতে কি এরা খুব স্লো মুভিং প্ল্যানেট, ফলে অনেকদিন ধরে একই নক্ষত্রে অবস্থান করেন, যার জন্য এদের প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের বলতেও সুবিধা হয় বা আপনারা নিজেদের লাইফস্টাইল ফলো করতেও সুবিধা হয়। এরপরে যে 5খানা প্ল্যানেট রয়েছে এদের প্রেডিকশন কিন্তু আমি শুধু 1 তারিখের প্রেডিকশন করলাম, অর্থাৎ 1 তারিখ থেকে খুব সামান্য সময়। যেমন ধরুন চন্দ্র একটা নক্ষত্রে একদিন অবস্থান করেন, অর্থাৎ নক্ষত্র যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই প্রেডিকশনও চেঞ্জ হয়ে যাবে। চন্দ্রের ক্ষেত্রে যদি আমি প্রেডিকশন করছি 1 তারিখের, চন্দ্রের ক্ষেত্রে 2 তারিখ হলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, অবস্থান চেঞ্জ হয়ে যাবে, মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য চন্দ্রের প্রেডিকশন করা, যাদের চন্দ্রের দশা বা মহাদশা চলছে তাদের অবশ্যই কর্তব্য হলো ফার্স্টে দেখে নেওয়া যে নাতাল চাটে চন্দ্র কি রেজাল্ট দিতে চাইছে। যে রেজাল্ট দিতে চাইছে সেই মতো আপনাকে চলতে হবে। আর যদি সেরকম গোচর দেখেন তাহলে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে গোচর দেখুন, অন্যথায় পঞ্জিকাতে যেটা থাকে, পঞ্জিকাতে থাকে না ব্যথা, দুঃখ, শোক, এই একটা শব্দ, চন্দ্রের ক্ষেত্রে অনেকটা সেই রকমই, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি ঘুরতে থাকে, তো প্রত্যেকদিন একটা নক্ষত্র চেঞ্জ করছেন। নক্ষত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার যে ইন্টারলিঙ্ক বা তার যে সিগনিফিকেশন সমস্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং চন্দ্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তারা নাতাল চার অবশ্যই দেখবেন। এক্ষেত্রে প্রেডিকশন না করাই ভালো। কারণ কি তবুও যদি আমি বলি যে চন্দ্র নিউ ইয়ার্সের দিন রবি নক্ষত্রে থাকবেন, সিগনিফাই করবে 3, 4, 11 এবং 10 কে, অর্থাৎ 3, 4, 10, 11, অর্থাৎ এই দিনটায় আপনাদের স্ট্যাটাস ভালো থাকবে, আপনাদের ডিজায়ার ফুলফিল হবে, আপনারা যে কোনো কমিউনিকেশন স্কিল দেখে
সম্মান পাবেন, আপনাদের প্রেস্টিজিয়াস যে এগুলো খুব ভালো হবে, আপনারা কোনো ধরনের বড় বড় কাজ বা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত থাকবেন। অর্থাৎ মোটের উপর ওই দিনটা আপনাদের ভালো যাবে, যদি না নাতাল চাটে খারাপ থাকে। খারাপ থাকলে কিন্তু কিচ্ছু করার নেই, কারণ কি দশা অন্তর্দশা, দশা ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, এটা বহুবার বলেছি, নতুন করে বলছি না। তাহলে চন্দ্র এবারে শেষ করলাম। এবারে আসছি মঙ্গল। মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের তুলা লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে তারা কেমন রেজাল্ট পাবে। তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, এই মুহূর্তে অবস্থান করছেন দশম স্থানে, অর্থাৎ 2, 7, 10। মঙ্গল পরিষ্কার বলে দিচ্ছে যে তুলা লগ্নের জাতকরা যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে তারা যে কোনো ধরনের ব্যবসায়িক কাজের মধ্যে যুক্ত থাকার সম্ভাবনা প্রবল, এবং আপনারা প্রচন্ড প্রেস্টিজিয়াস জায়গায় এবং ইনকামও ভালো হবে, কারণ কি ব্যবসা থেকে যেহেতু 2 7 যুক্ত আছে, অর্থাৎ ব্যবসায়িকভাবে খুব লাভবান হবেন। এবং যেটা পরিষ্কার কথা সেটা হলো সাংসারিক জীবনে আপনারা এখন খুব সুখী, যদিও 5th এবং 11th নেই, যে তবুও 2, 7 থাকার জন্য যাদের বিবাহ হয়নি বা বিবাহ কথা চলছে তারা এই সময় বিবাহ করার যোগ কিন্তু আপনাদের প্রবল হয়ে গেছে। এবারে মঙ্গল বসে রয়েছে শনির নক্ষত্রে, অর্থাৎ 4th এবং 5th এর সাথে যুক্ত হলো, অর্থাৎ চতুর্থ পঞ্চম সব মিলে কানেকশন কি হলো 2, 4, 5, 7 এবং 10। মঙ্গল রেট্রোগেট আছে, ফলে যেসব রেজাল্ট গুলো এখন তার দেওয়ার কথা সেগুলো দেবে না, কয়েকদিন অপেক্ষা করুন, ডাইরেক্ট হয়ে গেলেই সেই রেজাল্ট কিন্তু ক্লিয়ারলি পাবেন। তা সত্ত্বেও বলি, যেহেতু যেহেতু মঙ্গল পঞ্চমের সাথে যুক্ত রয়েছে, সপ্তমের সাথে যুক্ত রয়েছে, যারা বিয়ের জন্য ছটফট করছেন বা প্রেম জনিত কারণে বিয়ে হবে কিনা তাদের বলি যে এই সময়টা কিন্তু প্রেম জনিত বিয়ের ক্ষেত্রে খুব প্রশস্ত, কারণ 2, 5, 7 রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায়, যে 2, 5, 7 সাথে শুধু 11টা যুক্ত হলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা 11এর সাথে কানেক্ট হলে এইটা হবে। এবং যারা ব্যবসা করবেন বা করছেন তাদের ব্যবসা ভালো যাবে, এবং যারা করবেন ভাবছেন এই সময় শুরু করতে পারেন, খুবই ভালো হবে আপনাদের ব্যবসা। আর যারা বিয়ে না করে শুধু প্রেম করতে চাইছেন সে প্রেম কিন্তু প্রেমের হানি ঘটবে, অর্থাৎ প্রেমজনিত কারণে যে সম্পর্কগুলো আপনাদের রয়েছে সেগুলো কিন্তু এবারে কাটতেও পারে। তবে একটা কথা আবার বলি, এটাও ফাস্ট মুভিং প্ল্যানেটের মধ্যেই পড়ে, যে প্রেডিকশন করছি এটা খুব বেশি দিনের জন্য নয়, মঙ্গল ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার পরে এটা বেশ কিছুদিন চলবে, মাঝখানে পড়ে যাবে, এরপরে আবার আপনারা এই নক্ষত্র এটা চেঞ্জ করবে, নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে যে সিনারিওটা বললাম সম্পূর্ণ পাল্টে যাবে। সুতরাং এই শর্ট প্ল্যানেট গুলোকে ধরার জন্য আপনাদের যেটা দরকার সেটা হলো নিজেদের নাতাল চাটে দেখবেন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কি বলছে, সেই রেজাল্ট গুলোকে মিলিয়ে নেবেন, সেই মতোই আপনারা চলতে থাকুন। তুলা লগ্ন যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে তাদের যে হাউসগুলো সিগনিফাই করছে তুলা লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ ভেনাস, ভেনাস হলেন লগ্নপতি, ভেনাস লগ্নপতি এবং সেই সঙ্গে ভেনাস অষ্টমপতিও বটে। সেই ভেনাস ইন দা স্টার অফ মার্স, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে ভেনাস অবস্থান করছেন। সিগনিফিকেশন কি কি হচ্ছে 7, 8, 1, 2, 10, 5, অর্থাৎ 7, 8, 7, 8 মানে কি লিটিগেশন, অর্থাৎ যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে তাদের এখন লিটিগেশন ফেস করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা। 1, 2, 10, 5, তাহলে 2, 7, 10, অর্থাৎ এরাও ব্যবসায়িকভাবে সাফল্য পাবে, কিন্তু অষ্টম থাকার জন্য টাকা কিছু ব্লক হবে, পঞ্চম থাকার জন্য কিছু টাকা মরেও যাবে, অর্থাৎ পঞ্চম অষ্টম কানেকশনের জন্য শুক্রের দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এই সময় ব্যবসায়িক কারণে বা কারোকে টাকা ধার দিয়েছিলেন, নিজের মধ্যে বা পরের মধ্যে যেখানেই হোক না কেন কিছু টাকা ব্লক হয়ে যাবে, বা যারা শেয়ার মার্কেটে ইনকাম করতে গেছিলেন তাদেরও কিছু টাকা ব্লক হয়ে যাবে। তবে এটা যেহেতু 12 নেই সেহেতু লস হবে না, একটু সময় দিলে সমস্ত টাকা আপনারা ফেরত পাবেন, বা হয়তো আশানুরূপ ফেরত আসবে না, যেহেতু একাদশ নেই আশানুরূপ ফেরত আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কিন্তু আপনাদের বছরের শুরুটা মোটামুটি খারাপ না, দ্বিতীয় ভাব আছে, অর্থাৎ আর্থিকভাবে উপার্জন থাকবে আপনাদের কাছ থেকে, কিন্তু কিছু লস হবে বা কিছু টাকা ব্লক হয়ে থাকবে, এই ধরনের একটা কন্ডিশনের মধ্যে এই বছরটা শুরু হচ্ছে আপনাদের। তবে যেহেতু ভেনাস ফাস্ট মুভিং প্ল্যানেটের মধ্যেই পড়ে, খুব বেশি দিন এক একটা জায়গায় থাকেন না, কয়েক মাসের মধ্যেই চেঞ্জ হবে, সুতরাং অস্থির হওয়ার কিছু নেই, এটা সারা বছরের রেজাল্ট নয়, এটা কয়েক মাসের মধ্যেই আবার এই রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, তখন আবার আমি বলে দেবো যে শুক্রের গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে কি কি এফেক্ট হবে। এখন এইভাবেই একটু সাবধানে থাকুন। আসছি পরের দশা বা অন্তর্দশা। রবি, রবি আমরা গ্রহ হিসেবে ট্রিট করলেও এই রবিকে নিয়েই এই জগৎ,
অর্থাৎ সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্রবিন্দুতে ইনি রয়েছেন। ইনি প্রত্যেক মাসে একটি করে ঘর চেঞ্জ করেন, আবার 13 দিন অন্তর অন্তর, 13-14 দিন অন্তর অন্তর এক একটি নক্ষত্র চেঞ্জ করেন। সুতরাং রবির ক্ষেত্রে যে প্রেডিকশন আমি করব সেটাই 13 দিন বা 14 দিনের জন্য, তারপরই ম্যাক্সিমাম, বলছি না অ্যাকুরেট, কারণ কি আমি ওটা দেখিনি এখন, ম্যাক্সিমাম ওইটা, কিন্তু তারপর চেঞ্জ হবে। অর্থাৎ 13-14 দিনের জন্য প্রেডিকশন না করেই ভালো। বাকি যেহেতু আমি আজকে সেইটা খুলে বসেছি যে তুলা লগ্নের ক্ষেত্রে রবির দশা বা অন্তর্দশা কি রেজাল্ট দেবে, সেক্ষেত্রে আমাকে বলতেই হবে। কিন্তু এও বলে দিই যে 13 দিন পরে এটা কিন্তু চলে যাবে, ভেনাসের নক্ষত্রে আর থাকবে না, তখন ভেনাস থেকে রবির নক্ষত্রে নিজে চলে যাবে, তখন রেজাল্ট আবার পাল্টে যাবে। আবার 13 দিন পর রবি চন্দ্রের নক্ষত্রে যাবে, তখন রেজাল্ট আবার পাল্টে যাবে। সবচেয়ে বেস্ট হয় নিজেদের ঠিকুজি জন্মের সময় দেখে মিলিয়ে নিন যে রবি দশা বা মহাদশা হিসেবে কি রেজাল্ট দিতে চাইছে। তো রবি এখন 1 তারিখে যে রেজাল্টটা দেবে 8-1-5-11-3 138, মেন্টাল টেনশন একটু থাকবে, ব্যক্তিত্বর ক্ষেত্রে কোনো রকম আঘাত আসতেই পারে। পঞ্চম একাদশ অর্থাৎ খুব আনন্দ করবেন, খুব ফুর্তিতে থাকবেন, আপনি যাদের সান্নিধ্য লাভ করবেন তারাও আনন্দিত হবে এবং আপনি আনন্দে থাকবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা সাফল্যের চূড়ায় থাকবেন। দশম স্থান না থাকার জন্য স্ট্যাটাসের কিছু একটু প্রবলেম হবে এবং পঞ্চম অষ্টম থাকার জন্য হালকা সম্মানহানির যোগও আছে। বাকি এটা কিন্তু সাময়িক 8-10 দিনের জন্য, এর পরের নক্ষত্র এলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওইটুকু সময় ধৈর্য ধরে একটু থাকতে হবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এরপর আসছি আর একটাই সম্ভবত একটাই প্ল্যানেট বাকি আছে, সেটা হলো মার্কারি, বুধের নক্ষত্রে বসে রয়েছে। ফলে তুলা লগ্নের ক্ষেত্রে বুধ হলো দ্বাদশপতি এবং অবস্থান করছেন দ্বিতীয়তে অবস্থান করছেন। তুলা লগ্নের ক্ষেত্রে বুধ দ্বিতীয়তে অবস্থান করছেন এবং বুধ নবমপতিও বটে, কারণ মিথুন নবম। তার মানে বুধ যারা, তারা 2-9-12, অর্থাৎ যাদের বুধের দশা বা অন্তর্দশা চলছে এখন, তারা অলরেডি কোনো না কোনো বাইরে আছেন, ঘর থেকে দূরে থাকতে পারেন, অনেকটা দূরে, বা পড়াশোনার কাজে রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারেন, যেহেতু নবম এবং দ্বাদশ যুক্ত আছে। দ্বিতীয় ভাব রয়েছে, দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিকভাবে সম্পদশালী হওয়ার যোগ আছে, কিন্তু সেই সঙ্গে দ্বাদশ থাকার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হওয়ারও যোগ প্রবল। অর্থাৎ আর্থিকভাবে টানাপোড়ন বা হিসেব নিকেশ ব্যস্ত থাকার যোগটা কিন্তু প্রবল। কিন্তু যেহেতু এটাও খুব অল্প দিন এক একটা নক্ষত্রে অবস্থান করে, তো এটাও চেঞ্জ হয়ে যাবে, কয়েকদিন এর পরেই চেঞ্জ হতে থাকে। যার জন্য আপনাদের আমি বলবো যে আপনারা বুধের যারা জাতক, অর্থাৎ বুধের দশা বা অন্তর্দশা এখন যারা চলছে আপনার জীবনে, তাদের আমি একটাই কথা বলবো যে আপনারা এই সময়টা আপনাদের ঠিকুজি দেখুন, বুধের কি বাচ্চাটা বুধ কি সিগনিফাই করে রেখেছে এবং কি রেজাল্ট ক্যারি করতে চাইছে, সেই রেজাল্টটা বিশ্লেষণ করে সেই মতো ভাবে পদক্ষেপ করুন। গোচর কিন্তু কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ গোচর এত ফাস্ট মুভিং প্ল্যানেটের ক্ষেত্রে গোচরে প্রেডিকশন করে চট করে কিছু ভাগ্য বাতলানো যাবে না। স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে সেটা অনেক বেশি ভালোভাবে বলা যায়। তো এই হলো আমাদের মোটামুটি তুলা লগ্নের জাতক যারা, তাদের সমস্ত দশা বা অন্তর্দশা যা চলছে সেই অনুসারে আজকে প্রেডিকশন। আশা করি তুলা লগ্নের ক্ষেত্রে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকলো না। আমি আমার চেষ্টা করেছি যে ভালোভাবে বলার জন্য, যতটা গাইড করার জন্য। বাকিটা আপনাদের উপর, আপনারা যদি নিজের ঠিকুজি বা কুষ্টি দেখে নিয়ে মিলিয়ে নেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লাভবান হবেন। তবে গড়পড়তা ও প্রেডিকশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, হঠাৎ শুনতে ভালো লাগলেও সেটা কিন্তু বাস্তবিক কোনো তত্ত্ব নয়, জাস্ট গল্পের মতো। তো সেই হিসেবে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আমরা ফলাদেশ যেটা করছি বা আমি যেটা ফলাদেশ করলাম, এটা শুধু গোচরে আপনাদের দশাপতি বা অন্তর্দশাপতির যে এখনকার যে অবস্থান, সেই অবস্থান অনুসারে একটা আভাস মাত্র। কিন্তু রেজাল্ট আপনার জন্মের সময় বাচ্চাতে যে নির্দিষ্ট হয়ে গেছে, সেই রেজাল্ট কিন্তু আপনাকে পেতেই হবে এবং সেই মতো আপনি কিন্তু আপনার কাজ হবে। গোচরটা একটা ক্ষণিক মাত্র, পার্টিকুলার স্পেসিফিক কোনো কোশ্চেনের ক্ষেত্রে গোচর দেখতে হয়। বিয়ে বা কোনো ঘটনা ঘটলে কেন গোচরে কোন কারণে ঘটলো, এগুলো ভ্যারি করে, আমরা সেইটাই শুধু বলি। কিন্তু এক্ষেত্রে আপনার ভাগ্য পাল্টানো
বা ভাগ্য চেঞ্জ করার মতো কোনো ঘটনা নয়। আশা করি ভালো লাগবে। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর প্রত্যেকটা লগ্ন, আজকে তুলা বললাম, কালকে আর একটি লগ্ন বলবো, কি বলছি এখন জানি না, যেটা বৃশ্চিকও বলতে পারি, আবার হয়তো মিনও বলে দিতে পারি। দেখি কার ভাগ্যে কি আছে। আগামী সপ্তাহে আর একটি লগ্ন নিয়ে বলবো। এইভাবে আমি চেষ্টা করব ডিসেম্বর জানুয়ারি 15 তারিখের মধ্যে বা জানুয়ারির মধ্যে সমস্ত লগ্নগুলো কমপ্লিট করা, যাতে আপনারা টোটাল গাইডটা পান যে নতুন বছরে কিভাবে পদার্পণ করবেন বা কিভাবে চলাটা উচিত হবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। কারণ কি, এগুলো লম্বা সময় ধরে চলে, আপনি চাইলেও পাল্টাতে পারবেন না। ফলে অনেক বেশি বুঝে সুঝে পা ফেলে নিজেকে চালিত করতে হবে। তাতে কি হবে, মঙ্গল হবে বা ভগবান মঙ্গলময়, তিনি সাহায্য করবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে।